দর্শক দেখছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু একজন রিক্সা চালক তার গায়ে হাত দিয়েছে, এমনটি আপনারা দেখছেন। তার কারণ বলে এখনো কিন্তু জানা যায়নি। শেখ হাসিনার সাথে হাত মিলেছেন অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। এ নিয়ে শুরু হয় তোলপাড়। শেখ হাসিনার সঙ্গে 5 উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা নিজেই আওয়ামী লীগ পুনর্বাসনে জড়িত, এটা স্পষ্ট হয়ে গেল। যে কোনো মুহূর্তে সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হবে। দর্শক, টান টান উত্তেজনা চলছে, নানান মহল নড়ে চড়ে বসছে, অনেক ঘটনা ফাঁস হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এমনকি এর সঙ্গে উপদেষ্টাদের সম্পর্ক রয়েছে, উপদেষ্টাদের যোগসাজশ রয়েছে। ইউনূস সরকারের নীরব পতন ঘটে গিয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। ইউনূস সরকারকে হটিয়ে, ইউনূস সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে। দর্শক দেখছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু একজন রিক্সা চালক তার গায়ে হাত দিয়েছে, এমনটি আপনারা দেখছেন। তার কারণ বলে এখনো কিন্তু জানা যায়নি। দর্শক দেখছেন হঠাৎ করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য ছিলেন তার গায়ে কিন্তু হাত দিয়েছেন একজন রিক্সা চালক। দর্শক দেখছেন, দেখতে জানতে সাথে রাখুন। আমার গাড়ি আমি ওনার পায়ে ধরছিলাম, আমার গাড়িতে আমি ওনার পায়ে পর্যন্ত বলছি স্যার, আমি আর আসবো না এই রোডে। উনি তো আইনানুগ ব্যবস্থা নিয়েছে, তারপরে আপনি ওনার গায়ে অনুমতি কে দিয়েছে? দর্শক যেমনটি দেখছিলেন একজন রিক্সা চালক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আর তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন। সেই মুহূর্তেই কিন্তু এত রিক্সা চালক সকলেই চুপ, আপনি হাত দিলেন কেন? তোমার কত বড় সাহস তুমি? হঠাৎ করে হ্যাঁ আমি দেখেছি, ভাই আমি গরিব মানুষ, আমি এটা না চাইলে আমি খাইতে পারি না। আমার গাড়ি উনি তো আইনানুগ ব্যবস্থা নিয়েছে আপনার বিরুদ্ধে, তাইলে আপনি কি আইনের ঊর্ধ্বে? আপনি কি আইনের ঊর্ধ্বে? আমি ওনার পায়ে ধরছি ভাই, উনি আমার গাড়ি আমি অনেক আমি এটা না করলে আমি কি কর্ম করে রাখবো বলেন স্যার? আমার কর্ম এটা, আমি এটা কর্ম না করলে আমার রুচি চলে না, আমার পেট চলে না, আমার বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে। আপনার যে ওনার গায়ে যে আপনি হাত দিলেন, হঠাৎ করে আক্রমণ করলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? এটা আমার ঠিক হয় নাই বলতে আমি ওনার পায়ে ধরছি আগে, আমি ওনার পায়ে ধরে কাঁদছি স্যার, আমি গরিব মানুষ, আমার সারা দেন, আমার রক্ষা করে নাই স্যার, এই জন্য আমি ওনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হয়েছি স্যার। উনি কি আইনের ঊর্ধ্বে কোনো দায়িত্ব নিয়েছেন? আপনাকে কেউ কি মারছে, গালি দিছে, কথা দিছে? আপনার কাছে উনি কোনো টাকা পয়সা চেয়েছিল? জি, উনি কোনো টাকা পয়সা চাইছে আপনার কাছে? টাকা পয়সা চাইছি। চাইছে? আপনার গাড়ি ডাম্পিং হলো কিভাবে? টাকা চাইছি, ওখানে আমার কাছে টাকা চাইছি। আমি আপনাদের একটা কথা প্রশ্নটা বুঝাই। স্যার যে কথাটা আমাদের প্রমাণ করলো যে আমরা সারাদিন অটো চালাই, রাত করে আমরা সন্ত্রাসী করি, এটা মানে সেই প্রমাণটা এখন স্যারের সরাসরি দেখাই দিল আমাদের তুলা মানুষের সামনে। কারণ হেজে একটা সন্ত্রাস আপনাকে বলা হচ্ছে। শুনেন, আপনারা তো সারাদিন এখানে ছিলেন। আমার 500 টাকা দেখেন, 500 টাকা দেখেন। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আর তিনি বর্তমানে ড্যাশবোর্ড এই অবস্থায় আপনি তার উপর আইনের কোনো জায়গায় লেখা নাই 500 টাকা দেওয়া। এটা মানে সে প্রমাণ করলো এই দুটোর সামনে। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা করছেন। এমনকি এর সঙ্গে উপদেষ্টাদের সম্পর্ক রয়েছে, উপদেষ্টাদের যোগসাজশ রয়েছে, সেই অভিযোগও করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তত 5 জন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছেন। এরকম আলোচনা যখন হচ্ছে তখন আমরা সাবির হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলে 3 দেশের যে রাষ্ট্রদূতদের বৈঠক দেখেছিলাম, সেটাকে আমলে নিয়ে নানা রকমের সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, আওয়ামী লীগ যদি ফেরে তাহলে কিভাবে ফিরছে, কোন পন্থায় ফিরছে? স্পেসিফিকলি যখন রাশেদ খান মন্তব্য করেন যে 5 জন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছে, এবং তিনি এই মন্তব্য যখন করেন পাশাপাশি এটাও করেন যে আমরা ঐক্যমত্য কমিশনে আমরা দলগুলো একমত হতে পারছি না, বিভিন্ন এজেন্ডাতে আমরা বিভিন্ন রকমের মতামত দিচ্ছি, জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট, নির্বাচন, এই ব্যাপারে গতকালকেও যে অবস্থান একটা দলের ছিল, আজকে সেই অবস্থান আবার পাল্টে যাচ্ছে। এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের ফেরাটা আরও বেশি সহজ হবে। অর্থাৎ যে তত্ত্বটা সামনে আনা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই ঐক্য যদি না থাকে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে অনেক সহজে, আওয়ামী লীগের ফেরাটা সহজ হবে। কেন তিনি অভিযোগ করছেন যে 5 জন উপদেষ্টা কাজ করছেন আওয়ামী লীগ ফেরার জন্য, সেটা তিনিই ভালো জানেন, তার ব্যাখ্যা তিনি স্পষ্টভাবে দেননি, তবে এই মন্তব্য করেছেন। আবার নাহিদ ইসলামের মন্তব্যটাও যদি আমরা আমলে নিই যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সঙ্গে আতাত করছেন, তার মানে
মানে হচ্ছে যে উপদেষ্টাদের নিয়ে কিছু কিছু উপদেষ্টাদের নিয়ে নানা রকমের কথা রয়েছে। এই সেফ এক্সিট নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ অন্তত ৩-৪ জন উপদেষ্টা এরই মাঝে মন্তব্য করেছেন এবং তারা মানে বিদেশে পালাতে চান না, বিদেশে যেতে চান না, এরকম কথা বলেছেন। তার মানে সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের এক ধরনের সম্পৃক্ততা বিভিন্ন কর্মকাণ্ডে এবং জুলাই যে ঐক্য, সেই ঐক্যে ফাটল ধরানোর পেছনে উপদেষ্টাদের একটা মানে ভূমিকা, সেটা যেমন আলোচনা হচ্ছে, তেমনি সেই সূত্র ধরে আওয়ামী লীগের ফেরাটা অনেক সহজ হচ্ছে, সেই আলোচনাটাও হচ্ছে। আওয়ামী লীগের ফেরার ব্যাপারে আন্তর্জাতিক মহলও সরব হয়েছে, এটা আমরা দৃশ্যমান দেখছি। যখন সাবির হোসেন চৌধুরীর বাসায় মিটিং হচ্ছে এবং সেই মিটিং সম্পর্কে সরকার মন্তব্য করছেন যে কে কার সঙ্গে মিটিং করছে, কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আবার বিএনপির তরফ থেকে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে কি করবে না সেই ভাবনা বিএনপির না। তার মানে সাবির হোসেন চৌধুরীর বাসায় যে 3 রাষ্ট্রদূতের মিটিং, এটাকে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো নেগেটিভভাবে নিচ্ছে না, পজিটিভভাবে নিচ্ছে। এই পজিটিভভাবে নেয়ার ইঙ্গিতটা এটাই দেয় যে আওয়ামী লীগকে নির্বাচনে কিংবা রাজনীতিতে ফেরানোর একটা চেষ্টা চলছে। আবার গণমাধ্যম যে খবরটা দিয়েছিল কয়েকদিন আগে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ নাগাদ, যে অক্টোবরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড বাড়বে, তার গতি বাড়াবে তারা, কিন্তু অক্টোবরের 8 তারিখ চলে গেল, এখন পর্যন্ত সেই লক্ষণ কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে আছে, ম্রিয়মান হয়ে আছে তাদের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড। এটাও একটা ইঙ্গিত বহন করে যে তারা বোধহয় এই ঝটিকা মিছিলের ওয়ে বাদ দিয়ে অন্য কোনো ওয়েতে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে এবং অন্য কোনো ওয়ে, সেই ওয়েটা আন্তর্জাতিক মহলের তাদের সঙ্গে যোগাযোগ, তাদেরকে ফেরানোর চেষ্টা, এই ওয়েটাও হতে পারে। আবার সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সমঝোতার ব্যাপারও হতে পারে। রিসেন্টলি গোলাম মাওলা রনি তো মন্তব্য করেই ফেলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামের একটা জোট হতে পারে। মানে অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনার মূল সুরটা যেটা মূল সুর, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা তথ্য গতকালকেই দেখছিলাম যে গত মানে এই বছরে অন্তত এই বছরের প্রতিটা মাসে হিসাব করে দেখা গেছে যে গণমাধ্যমে, মূলধারার গণমাধ্যমেও সবথেকে বেশি নিউজ হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রিক নিউজ। অর্থাৎ জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, বিএনপি, সরকার, প্রধান উপদেষ্টার বিদেশ সফর, এই সমস্ত আলোচনার বাইরে গণমাধ্যমে সবথেকে বেশি খবর হয়েছে আওয়ামী লীগ ইস্যুতে। সুতরাং সেই জায়গাতেও একটা ইঙ্গিত দেয় যে সবার আলোচনার মূল কনসেন্ট্রেশনের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ যে কোনোভাবেই ফেরার চেষ্টা করছে কিংবা তাদেরকে কোনো কোনো পক্ষ ফেরানোর চেষ্টা করছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না, এই কথাও অনেকে বলছেন। আদতে বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে? এই যে আওয়ামী লীগের অক্টোবরের 8 তারিখ পর্যন্ত তেমন কোনো ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখলাম না, যদিও প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কোনো জায়গায় কোনো না কোনোভাবে, গতকালকেও খবর এসেছিল যে অন্তত 9 জন গ্রেপ্তার হয়েছে, আজকে খবর আছে একজন সাবেক এমপি সহ অন্তত 5 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের ঘটনা কিন্তু থেমে নেই, গ্রেপ্তারের ঘটনা চলছে। আবার অন্যদিকে তাদের দুতিয়ালি বিভিন্ন দেশের সঙ্গে, রাষ্ট্রদূতদের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে দুতিয়ালিও কিন্তু থেমে নেই। এরই মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের যে মন্তব্য বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন, সেই মন্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে না, বাংলাদেশ নিয়ে তারা কেন মন্তব্য করবে। সেটা আবার দেখলাম যে ভারতীয় গণমাধ্যম বেশ ফলাও করে সেই খবরটা দিয়েছে যে বাংলাদেশ সরকার ভারত সরকারের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার মানে সব দিকের সব আলোচনায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগ সম্পৃক্ততা রয়েছে। তাহলে কি সত্যি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সহই নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনক্লুসিভ নির্বাচন হবে, নাকি এই আলোচনাটা শুধুমাত্র এক ধরনের আগ্রহের ভিত্তিতেই আলোচনাটা তৈরি হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ একটা আগ্রহের জায়গা মনে হচ্ছে এই মুহূর্তে অনেকের কাছে, অনেক স্টেক হোল্ডারদের কাছে, সেই কারণে তারা শুধুমাত্র আলোচনাটা চালিয়ে যাচ্ছে, বাস্তবতাটা ভিন্নও হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বাস্তবতাটা কি আলোচনার মতো একই পথে এগোবে? আগামী নির্বাচন কিংবা আগামী সময়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ, নির্বাচন করার সুযোগ কি তারা পাবে, নাকি এই আলোচনাগুলো শুধুমাত্র লোক দেখানো আলোচনা? ইউনূস সরকারের নীরব পতন ঘটে গিয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। ইউনূস সরকারকে হটিয়ে, ইউনূস সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। সেই সরকারের নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে বা অন্য কোনো নামে হতে পারে, কিন্তু ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না। ইউনূস সরকারের পতন অনিবার্য, ইউনূস সরকারের নীরব পতন ঘটে গিয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। অনেকের মনে প্রশ্ন জাগ্রত হয়েছে, এই ধরনের কথা আমি কেন বলছি বা এই ধরনের ইঙ্গিত অনেকেই কেন দিচ্ছে? এর পিছনে বিশেষ কিছু কারণ আছে। ডক্টর ইউনূসকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক বড় মাপের খেলোয়াড়, কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক বড় মাপের খেলোয়াড়ের
পথ অবরুদ্ধ করে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে ভালো পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আওয়ামী লীগ কূটনীতিকভাবে ব্যাপক সফলতা অর্জন করেছে। অন্যদিকে প্রফেসর ইউনূস এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি অনেক রাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তারা বিশ্বাস করছে না। ডক্টর ইউনূসের প্রতি তাদের যে বিশ্বাস ছিল, ডক্টর ইউনূস যে মতাদর্শের বলে তারা মনে করেছিল, কিন্তু ডক্টর ইউনূস এই মুহূর্তে নানানভাবে প্রভাবিত। ডক্টর ইউনূস নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছেন। ডক্টর ইউনূস জঙ্গি তকমাদারি অনেক সংস্থার কথায় উঠবস করছেন, যার কারণে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূসকে তারা আর এদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাচ্ছে না। পশ্চিমা বিশ্ব চাচ্ছে এদেশে একটি নতুন সরকার আসুক, তত্ত্বাবধায়ক সরকার আসুক, নিরপেক্ষ সরকার আসুক, যে নিরপেক্ষ সরকার সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করবে। যার কারণে প্রফেসর ইউনূস এই মুহূর্তে শেষবারের মতো রক্ষা পাওয়ার জন্য, নিজের অবস্থানটা ধরে রাখার জন্য এই মুহূর্তে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি চাচ্ছেন আওয়ামী লীগ যেন তার অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। তারই লক্ষ্যে ইউনূস সরকার এই মুহূর্তে আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছেন। আওয়ামী লীগকে বলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা হবে, তবু যেন আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে ইউনূস সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। এই ধরনের অনেক ইঙ্গিত ইতিমধ্যে আমরা পেয়েছি। যেমন গত 2 দিন আগে আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সাবের হোসেন চৌধুরীর বাসায় পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর 3 রাষ্ট্রের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার পিছনে এই অন্তর্বর্তী সরকারের মদত আছে, হাত রয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। এই অন্তর্বর্তী সরকারের ইচ্ছাতেই সাবের হোসেন চৌধুরীর বাসায় বৈঠক হয়েছে। সাবের হোসেন চৌধুরীকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বোঝানো হয় এই অন্তর্বর্তী সরকারের অধীনে যেন আগামী জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করে। আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে যে ধরনের নিষেধাজ্ঞা আছে সেগুলো প্রত্যাহার করা হবে। কিন্তু আওয়ামী লীগের তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা, ইউনূস সরকারের অধীনে কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। ইউনূস সরকারের পতন ঘটিয়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যদিকে আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কি দেখছি, কি শুনছি? বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো সেফ এক্সিট। যারা গণ অভ্যুত্থানের অংশীদার, যারা নিজেদেরকে অংশীদার হিসাবে দাবি করে, তারাই বলছে এই অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার জন্য এই মুহূর্তে তড়িঘড়ি শুরু করেছে। যদি ইউনূস সরকারের পতনের ইঙ্গিত নাই পাওয়া যাবে, তাহলে তারা কেন সেফ এক্সিটের কথা চিন্তা করছে? আবার কারা প্রকাশ করছে? যারা এই অন্তর্বর্তী সরকারের মদতপুষ্ট, যারা এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি, তারাই এখন বলছে এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এতে স্পষ্টত বোঝা যায় এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে যে কোনো মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারে, সেফ এক্সিট নিতে পারে। গতকালকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন এই অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন, শেখ হাসিনার সাথে তারা হাত মিলিয়েছেন। ভাবা যায়, যাকে বলা হয়ে থাকে অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার, সেই সরকারের 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন। কেন মিলিয়েছেন? কারণ হলো তাদের সেফ এক্সিটের প্রয়োজন। শেখ হাসিনার সাথে তারা হাত মিলিয়ে